হ্যালো, মাইসেলফ ডক্টর নবকুমার সাউ, ইনস্টিটিউট অফ ই লার্নিং এবং পাঁশকুড়া যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ডিরেক্টর। আজকে আমি পৌঁছে গেছি এমন একজনের বাড়িতে যিনি আমাকে তৈরি করেছেন একটা কাদা থেকে পুতুল তৈরি করার মতো করে। আমার শিক্ষক, আমার স্কুল জীবনের শিক্ষক, ভূগোলের শিক্ষক, কৌরাসনাময় কুঞ্জবিহারী আদর্শ শিক্ষায়তনের শিক্ষক মাননীয় তুষারবাবুর কাছে। স্যার নমস্কার, আপনাকে ইনস্টিটিউট অফ ই লার্নিং এবং পাঁশকুড়া যুব কম্পিউটারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। একটু ভয় লাগছে কারণ স্যারের সাথে বসে আছি। স্যার, আমরা জেনে নেব, আমরা ইতিমধ্যেই মাধ্যমিক ছাত্রছাত্রীদের প্রস্তুতি সম্বন্ধে অনেক বিষয়ের ওপরেই চেষ্টা করেছি যতগুলো বিষয়ে টাচ করা যায় কম সময়ের মধ্যে। তো ভূগোল সাবজেক্ট তো মঙ্গলবার সম্ভবত পরীক্ষা, মঙ্গলবার পরীক্ষা আছে স্যার। তো শেষ মুহূর্ত প্রায় তো এসেই গেল, আজকাল বা পরশু পরীক্ষা। কিভাবে শেষ মুহূর্তে প্রস্তুতি স্টুডেন্টরা নেবে? দেখো, আমাদের ভূগোল সাবজেক্টটা এখন আগের মতন আর জটিলতা নেই। ছাত্ররা যদি একটু চেষ্টা করে, মানে 90-এর উপরে নাম্বার পাওয়াটা পেয়েও যাচ্ছে এবং পাওয়াটা কোনো ব্যাপারও নয়। এখন ব্যাপারটা প্রথম কথা, এই আমরা গোড়ার থেকে যেটা বলে রাখি যে ছাত্রদের একটা ব্লু প্রিন্ট তৈরি করতে হয় যে নাম্বার পাওয়ার ক্ষেত্রে। আমাদের ভূগোলে এখন প্রায় 36 নাম্বার ছোট প্রশ্ন থাকে, মানে তার মধ্যে মাল্টিপল চয়েস, অতি সংক্ষিপ্ত উত্তর। 10 নাম্বার থাকে ভারতের মানচিত্রের উপর, মানে যে নাম্বারগুলো, যেখান থেকে নাম্বারগুলো 100% পাওয়া যায়। আর এখন তো নাম্বার কেটে দেওয়ার কোনো ব্যাপার নেই, আর শর্ট টাইপে তো কোনো ব্যাপারই নাই, একবারে একটি ওয়ার্ডে উত্তর বা দুটি তিনটিও শব্দে উত্তর, শর্ট কোয়েশ্চেন। আর 14 নাম্বার থেকে এমসিকিউ 14 নাম্বার থাকে, শুদ্ধ অশুদ্ধ ম্যাচ করানো। এইভাবে এই 35-36 নাম্বার এখানে কোনো মানে ব্যাপারই নয়। তার সঙ্গে ম্যাপ পয়েন্টিং, যেখানে কোনো পড়ার ব্যাপার নেই, এটা মনের আগ্রহে বাচ্চারা এখন করছে। একটা আউটলাইন ভারতের ম্যাপের উপর ভারতের যে জায়গাগুলো কোথায় কফি উৎপাদক অঞ্চল, ধান উৎপাদক অঞ্চল, ভারতের বন্দর, শহর, এগুলো পয়েন্ট করে দিতে হয়, এগুলো চিহ্নিত করতে হয় প্রতীক সহ। এগুলো আমরা বাচ্চাদের শিখিয়েও দিয়েছি। তো তারপর থাকে 2 নাম্বার বড় প্রশ্ন বলতে 5 নম্বরে 4টি প্রশ্ন। 4টি প্রশ্ন। প্রাকৃতিক ভূগোল, আমাদের ভূগোলের 2টি অংশ, প্রাকৃতিক ভূগোল আর আঞ্চলিক ভূগোল। এই প্রাকৃতিক ভূগোল থেকে 4টি প্রশ্ন থাকবে, তার থেকে 2টি করতে হবে, যার মান হচ্ছে 5 নাম্বার করে। 5, 5, 10, মানে প্রাকৃতিক ভূগোলের বড় প্রশ্ন 10 নাম্বার, 5, 5, 10। আঞ্চলিক ভূগোলেও একইভাবে 5 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার, 4টি প্রশ্ন থাকবে। 4 × 5 20 নম্বর। তো ফলে নাম্বার এখানে এখন ক্যারি করাটা, নাম্বার পাচ্ছেও। আমার স্কুল থেকে শুরু করে সব স্কুলে বাচ্চারা ভূগোল, আগে যে ভূগোলের ভীতি, ভূগোলে গোল ব্যাপারটা এখন আর নেই। এখন ভূগোল আর ইতিহাস নিয়ে একটা বরাবর ছিল। আমাদের সময়কার ছেলে মেয়েদেরও দেখতাম ভূগোল মানে সেদিন কান্নার ব্যাপার, ইতিহাস কান্নার ব্যাপার। এখন সেই জায়গাটা আর নেই। বাচ্চারা খুব এখন আনন্দের সঙ্গেই ভূগোল পড়ছে, এবং নাম্বারগুলো এত বিভাজিত হয়ে আছে। বহু ছেলে, আমি তো আমার এই শিক্ষকতা জীবনে দেখেছি, শুধু ক্লাসগুলোকে ফলো করে, একবার অনেস্টলি বলেছি, স্যার ক্লাসগুলোকে ফলো করেই আমি অ্যাবাভ 60% মার্কস পাই। নাম্বার শেষ মুহূর্তে এখন তো আর নতুন করে পড়ার কিছু নেই। না, এবারে একটা কথা জানতে চাইবো স্যার, যেহেতু আমরা একদম এন্ডেতে দাঁড়িয়ে আছি, অর্থাৎ কাল বাদেই পরশু, কালকে ইতিহাস পরীক্ষা দিয়েছেই ওদেরকে পরশু দিন আবার ভূগোল পরীক্ষা দিতে হবে। সারা বছর তো পড়াশুনো করেছে, কেউ কেউ ফাঁকিও মেরেছে, কেউ কেউ ফাঁকি পড়াশুনো ব্যালেন্স করে করেছে। শেষ মুহূর্তে কোন কোন সাবজেক্ট, মানে কোন কোন কোশ্চেনের উপরে নজর রাখতেই হবে? বড় প্রশ্নের জন্য এমসিকিউ তো পুরো আমাকে রিডিং করতে হচ্ছে, শর্ট কোশ্চেন যেগুলো সেগুলোও তো আমার রিডিং থেকে মোটামুটি টুকটাক চলে আসবে। তো এইবারে যেটা 4টা বড় প্রশ্ন, 5 × 4, এটাই তো বড় প্রশ্ন। তাহলে এটা অ্যাকচুয়াল কি কি কোশ্চেনের উপরে শেষে চোখ রাখবো? এটা বাচ্চারাও জানে, ছেলেরা জানে। ধরো আমাদের যে ভারতের মানে ভূপ্রকৃতি আর, সেখানে প্রাকৃতিক শক্তির কার্যাবলী, নদী আছে, হিমবাহ আছে, বায়ু আছে, এদের কার্যাবলী থেকে এখান থেকে একটা 5 নম্বরের প্রশ্ন আসেই। মানে ক্ষয় কাজ, সঞ্চয় কাজ, সঞ্চয় কাজ, নদীর ক্ষয় কার্য, সঞ্চয় কার্য, হিমবাহের ক্ষয় কার্য, সঞ্চয় কার্য, বায়ুর ক্ষয় কার্য, সঞ্চয় কার্য, এখান থেকে একটা প্রশ্ন এরা পেয়েই থাকে, অল্টারনেটিভ হতে পাবেই। আর পেতে পারে যেমন ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ, ওখান থেকে একটা প্রশ্ন পেতে পারে।
যে ভারতের যে ভূপ্রাকৃতিক বিভাগগুলি আছে যে কোনো একটি বিভাগের বিবরণ বা পূর্ব উপকূল পশ্চিম উপকূলের তুলনা করতে পারে, হ্যাঁ। আর করতে পারে তোমার আমাদের যে উৎপন্ন ফসলগুলো আছে, ভারতে উৎপন্ন ফসল ধান, গম, কফি, চা, আখ, কার্পাস, এগুলোর থেকে প্রায় একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা থাকে। এবং এটা ছেলেরা খুব মানে বিশেষত এই মিডিওকার বা যারা পাস করতে চায় তারা এখানটা খুব ফলো করে। উৎপাদনের অনুকূল পরিবেশ, মোটামুটি ভারতবর্ষের টেম্পারেচার সবই জায়গায় এক, বৃষ্টিপাতের পরিমাণও এক, ফলে ওরা ওখান থেকে নাম্বার পেতে পারে। এগুলো করলে এবং শিল্প থেকে একটা প্রশ্ন পেতে পারে, মানে এগুলোর থেকে ওরাও বলেছি, আমরাও বারবার বলে থাকি, ওরাও জানে এখান থেকে একটা পেয়ে যাবে। আর স্যার একটা কথা বলবো স্যার, আমি অনেক টিচারের সাথে কথা বলে এটা দেখেছি এই কদিনে, যে অনেক সময় টিচাররা বিরক্ত হয়ে যান স্টুডেন্টের ওপরে এটা ভেবে যে লেখার ভঙ্গি ভালো নয়, লিখছে না ঠিকঠাক করে, বা এখানে এটা। তো আমি বলবো ভূগোল সাবজেক্টের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সঠিক খাতা লেখার মানে খাতা যে লিখবে তার নিয়মটা কি? দেখো, সেটা হচ্ছে নিয়ম, যেটা আমাদের ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে বলি, একটা ইন্ডেক্স করে সেখানে প্রতীকগুলো তুমি যার ক্ষেত্রে যা ব্যবহার করেছো সেগুলো দেবে, কারণ ওখানে লেখাই থাকে উপযুক্ত প্রতীক এবং চিহ্ন সহ, সেটা আলাদা করে দেখিয়ে দেওয়া। আর প্রশ্নের ক্ষেত্রে যেটা হয়, ছেলেরা অনেক ছেলে যেটা করে, আমরা খাতা দেখতে গিয়ে দেখি, ছোট প্রশ্ন প্রথম পাতায় একটা লিখলো, 3 পাতা পরে একটা একই দাগের প্রশ্ন, আবার 4 পাতা পরে একটা, মানে খুঁজে পেতে মার্কিং করতে ওটা সমস্যা হয়। এবার বিশেষত যেটা সমস্যা হয়, মানে টিচার যেটা বোর ফিল করে, আবার ওগুলোকে কাউন্ট করতে হয়। অপশনাল প্রশ্ন যেটা ধর 6টা আছে, তোমাকে 5টা করতে হবে, তুমি এখানে একটা ওখানে একটা ওখানে করে 6টাই লিখে ফেলেছো, আমিও মার্কস দিয়ে ফেললাম। কেজিং এর ক্ষেত্রে তখন সেটা সমস্যা হয়, এক জায়গাতে থাকবে, একটা দাগ যখন তুমি শুরু করবে তার 5টি থাকুক, 10টি থাকুক, 11টি বা যতই থাকুক, একসঙ্গে উত্তরগুলো লিখবে। আর যেটা আমাদের ছেলেটা সব থেকে ভুল করে, সেটা হচ্ছে আমাদের তো ডায়াগ্রাম দিতে হয়, ছবিটা যেন লেখার পাশাপাশি থাকে। অনেক ছেলেরা করে কি আগে ছবি পরে লেখা, বা এ পাতায় লিখলো ও পাতায় গিয়ে ছবি খুঁজে পেতে না, ওর লেখার পাশাপাশি যেন ছবিটি থাকে। আর আমি ছাত্রদের যেটা ম্যাপের ক্ষেত্রে বলবো, ম্যাপটা বাঁধাটা খুব সুন্দরভাবে যেন করে, কেউ লম্বাভাবে, কেউ উল্টো দিকে বেঁধে ফেলে ম্যাপটাকে সঠিকভাবে যেভাবে দেখবেন ওভাবে দেখে ওভাবেই যেন বাঁধে। আচ্ছা, এভাবেই বেঁধে, যদি এক্সট্রাটা হয় তাহলে একটু মুড়ে দিতে হবে। আচ্ছা স্যার, আরেকটা কথা বলবো, অনেকেই সাবজেক্ট দুর্বলতা একটা থেকেই যায়, যেমন ধরে নিন কারো ইতিহাসে ভয় লাগে, কারোর ম্যাথে ভয় লাগে, এরকম কারোর খুঁজলে পাওয়া যাবে ভূগোলটা হচ্ছে ভয়ের সাবজেক্ট। তো শেষ মুহূর্তে দাঁড়িয়ে অ্যাকচুয়াল ওভারকাম করবে কি করে, ভয়টাকে জয় করবে কি করে? ভয়ের কোনো কারণ নেই। আমি আমার ছাত্রছাত্রীদের বলবো, এমন প্রিপারেশন ওদের হয়ে আছে যে টার্গেট রেখেছে অবশ্যই পৌঁছে যাবে। লাস্ট মিনিটে শুধু চোখ বুলে যাবে আর মনে একটু সাহস রাখবে, উইসেল ওভারকাম, এই কথাটা যেন মনে রাখতে পারে, হ্যাঁ, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আর স্যার মোটামুটি তো কমপ্লিট মাধ্যমিকের সাজেশন পর্ব আমরা স্যারের কাছ থেকে শুনে নিলাম, বেশ কিছু কোশ্চেন্স পত্র যে এইগুলো আসতে পারে এই চ্যাপ্টার থেকে, এইগুলো বাকি তো এমসিকিউ যেগুলো আসছে বা শর্ট কোশ্চেন্স যেগুলো আসছে সেইগুলো আমাকে ওভারঅল পড়াশুনো করতে হবে। জেনে নিলাম ম্যাপ কি, যেই ম্যাপটা আমরা পাবো সেই ম্যাপটাকে বাঁধার সঠিক পদ্ধতি, এবং সাথে জেনে নিলাম যে সঠিকভাবে লেখার পদ্ধতি। স্যার মোটিভেশন কি আছে পরীক্ষাতে, যে আমরা বেটার রেজাল্ট করব কি করে? কারণ একটা প্রশ্ন সব জায়গাতেই থাকে যে আমি কালকে ইতিহাস শিক্ষকের সাথেও কথা বলছিলাম, পরশু দিনে একটা বিষয় পেলাম যে অনেক সাবজেক্টে আমরা ভালো রেজাল্ট করি, ঠিক আছে, বাট এমন কিছু টিপস চাই যেটা আমরা কি হয় যে একটা সাবজেক্টে খারাপ হলে কি নাম্বার খারাপ পেলে ওভারঅল একটা দেখা যাবে আমার সাবজেক্টের গ্রেডে খারাপ হয়ে যাচ্ছে, একটা সাবজেক্টে খারাপ। হ্যাঁ, তো লাস্ট মিনিট মন্ত্র কি চাই, মানে কি হওয়া উচিত লাস্ট মিনিট মন্ত্র, যেটাতে একদম পরীক্ষা জবরদস্ত হবে, শেষ মুহূর্তে ফাঁকি মেরো পরীক্ষা প্রশ্ন যখন লিখতে যাবে তখন প্রশ্ন সিলেকশনটা বড় ব্যাপার। বড় প্রশ্নের ক্ষেত্রে বিশেষত সিলেকশনটা বড় ব্যাপার। বাঁচার জন্য রাস্তা হচ্ছে যেটা, সে কি বলবো, পুরোনো ক্লাসের কথা মনে করে লিখতে হবে, হয়ে যাবে, কোনো ভয় নেই। এমন প্রশ্ন হবে না যাতে ও মাথা ঘুরে যায়। আচ্ছা, অনেকে প্রশ্ন আছে যে ধরে নিন আমি এমসিকিউ আমার 12টার মধ্যে 10টা করতে হবে,
তো সেক্ষেত্রে কি আমি একটা হয়তো 12টাই আমি জানি, তাহলে কি 12টা করে দেবো? আমরা এখন যেটা আমরা সিস্টেম আছে 12টা যদি ও করেও দেয়, তার মধ্যে যদি যে দুটো ভুল যাবে আমরা 12টা 10 নাম্বারই পাবে, কিন্তু ও ধরো 12টা করেছে, দুটো ভুল গেছে, মানে সিরিয়ালি করে দেওয়াটা বেটার, যদি বের কোনো করে কারণে দিলে একটা একটা ভুল হয় আমরা ওর নাম্বারটা মার্সি করে নাম্বারটা পেয়ে যাবে। আচ্ছা, বড় প্রশ্নের ক্ষেত্রে কি বেশি লিখলে হবে? না, আমরা এখন বড় লেখার ওয়ার লিমিট করে দেওয়া আছে, অত হাবিজাবি চারটি লিখে কোনো লাভ নেই। অ্যান্সার হবে ব্রিফ অ্যান্ড টু দি পয়েন্ট, যেটা চাচ্ছি ওটাই লিখ। হ্যাঁ, আর প্রত্যেকটা প্রশ্নের কিছু কি ওয়ার্ড থাকে, কি ওয়ার্ড, সেই কি ওয়ার্ডগুলো যেন ওরা ইউজ করে। যেমন ওই ওই সম্বন্ধে কোনো কারো কিছু উক্তি থাকলে বা এটসেট্রা বা সায়েন্টিফিক এর কোনো ব্যাখ্যা থাকলে, হ্যাঁ, সেগুলো কি ওয়ার্ডগুলো যেন ওরা ইউজ করে, স্যার যেটা চান। মানে অর্থাৎ শর্ট লেখা হবে কিন্তু টু দা পয়েন্ট লেখা হবে, অর্থাৎ গল্প লিখে লাভ, পাতার পর কথা লিখে লাভ কোনো কিছু হবে। ঠিক আছে। দরকার নেই। স্যারকে অসংখ্য ধন্যবাদ ইনস্টিটিউট অফ ই লার্নিং এবং পাঁশকুড়া যুব কম্পিউটারের পক্ষ থেকে। স্যার আজকে অনেক বিজি শিডিউল থেকে তার সময় দিলেন, আমরা খুব কৃতজ্ঞ স্যারের কাছে। স্যার নমস্কার, মাধ্যমিক স্টুডেন্টদেরকে এইভাবে গাইড করার জন্য আপনাকে ইনস্টিটিউট তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমিও তোমাদের ইনস্টিটিউশন মানে তোমাদের এই যে ছাত্র দরদি মানসিকতার জন্য তোমরা তোমাদের সময় নষ্ট করে এরকম স্যারের বাড়ি এসে স্যারদের বাড়ি গিয়ে ইন্টারভিউ নিচ্ছ ছাত্রদের কথা ভেবে, এখানেই মনে হয় তোমাকে তো তোমার ইনস্টিটিউশনকে আমাদের শিক্ষা দেওয়া সার্থক, তোমরা সফল হও। ঠিক আছে স্যার, নমস্কার, চলো।